প্রিয় দর্শক, আমাদের নিয়মিত আয়োজন জনতার দর্পণে আপনাদের স্বাগত জানাচ্ছি। দর্শক, আমরা আজ দৃষ্টি দেব, আপনারা লক্ষ্য করেছেন সম্প্রতি কোটা সংস্কারের যে আন্দোলন হচ্ছে সেই আন্দোলনের দিকেই। আমরা একটু পিছনে ফিরতে চাই যে 2018 সালে কোটা আন্দোলনের পর সরকার একটি পরিপত্র জারি করে কোটা বাতিল করার পরে সেটি হাইকোর্টে চ্যালেঞ্জ হয় এবং হাইকোর্ট আবারও সেই পরিপত্র বাতিল করে কোটা বহাল রাখার সিদ্ধান্ত হয়। আমরা তারপর থেকে দেখলাম যে কোটা আন্দোলনকারীরা রাস্তায় নামলো এবং তারা এই কয়েকদিনের যে কর্মসূচি পালন করেছে, অবরোধ, ব্লকেড যে নামেই বলি, সেই কর্মসূচিতে কীরকম ভোগান্তি হয়েছে, মানুষের ভোগান্তি হয়েছে, সেই চিত্রটিও আমাদের জানা। আমরা গতকালই যদি লক্ষ্য করি যে পরিপত্র বাতিলে হাইকোর্টের রায়ের ওপর স্থিত অবস্থা 1 মাসের স্থিত অবস্থা দেওয়া হয়েছে। সো এই অবস্থায় এই আন্দোলন আসলে কতটা যৌক্তিক, আমরা এই প্রশ্নটির উত্তর খুঁজতে চাইব আজকের অনুষ্ঠানে। আমরা এই অনুষ্ঠানে কোটা নিয়ে আরও বিস্তারিত আলোচনা করতে চাই। আমাদের আজকের আলোচনার বিষয় আমরা নির্ধারণ করেছি প্রসঙ্গ কোটা আন্দোলন। আমাদের আজকের অতিথি বীর মুক্তিযোদ্ধা বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি। তিনি, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে আছেন রাজনৈতিক বিশ্লেষক এবং abnews24.com এর সম্পাদক সুভাষ সিংহ রায়। সুভাষ সিংহ রায়, আপনাকে স্বাগত জানাই। আপনাকে ধন্যবাদ। আমি শুরু করব শামসুদ্দিন চৌধুরী মানিককে দিয়ে। আমরা কোটা প্রসঙ্গ নিয়ে আলোচনা করছি। আপনার কাছে জানতে চাইব যে এই যে পরিপত্র বাতিল করে হাইকোর্টের রায়ের উপর স্থিত অবস্থার 1 মাসের যে স্থিত অবস্থা, এই অবস্থায় আসলে মাঠের এই আন্দোলনটা কতটা যৌক্তিক? দেখুন, প্রথম যেদিন আপিল বিভাগে এই মামলাটি উত্থাপিত হলো, সেদিন বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি ওবায়দুল হাসান শাহিন সাহেব অ্যাটর্নি জেনারেলকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছিলেন। প্রশ্নটি ছিল এই যে এরা কি রাস্তায় নেমে সুপ্রিম কোর্টকে প্রভাবিত করতে চাচ্ছে, অর্থাৎ রাস্তায় আন্দোলনের মাধ্যমে সুপ্রিম কোর্ট থেকে তাদের ইচ্ছামতো রায় পেতে চাচ্ছে। এই প্রশ্নটি যে শুধু মাননীয় প্রধান বিচারপতি তা নয়, দেশের যারা আইনের শাসনে বিশ্বাস করে, সংবিধানের শাসনে বিশ্বাস করে, তাদের সকলেরই এটি প্রশ্ন। এবং প্রশ্নের চেয়ে বড় হলো আশঙ্কা। কারণ এরা যদি কোনোদিন আপনার বিসিএস হয়ে ডিসিএসপি ইউএনও হয়, তাহলে এটি তো পরিষ্কার যে এরা হাইকোর্ট সুপ্রিম কোর্টকে কোনো পাত্তা দেবে না। হাইকোর্ট সুপ্রিম কোর্টের রায় এলে সেই রায় ছেড়ে তারা ডাস্টবিনে ফেলে দেওয়ার প্রবণতা তাদের থাকবে। অর্থাৎ এটি তো অশনি সংকেত। সেই পরিস্থিতিতে যদি দেশ যায়, অর্থাৎ সোজা কথায় বঘের মূল্যকে দেশ পরিণত হয়, তাহলে তো আমাদের যথেষ্ট চিন্তার কারণ রয়েছে। আমরা যারা আইনের শাসনে বিশ্বাস করি, আমাদের এটি নিশ্চিত হতে হবে যে এরা যেন কোনো অবস্থায় আমাদের দেশের প্রশাসনে, আমাদের দেশের সিভিল সার্ভিসে যেতে না পারে। প্রধান বিচারপতি বলেছেন যে তাদের জন্য তো আদালত না। আমি আসছি। এখন দেখুন, যেটি মাননীয় প্রধান বিচারপতি আজকেও বলেছেন, আগেও বলেছেন, যে আইনের পথ তো তাদের কাছে তখনও খোলা ছিল, এখনও খোলা আছে। এবং এখানে আরেকটি কথা পরিষ্কার বলে দিতে চাই যে এখন সিদ্ধান্ত নেওয়ার একমাত্র মালিক কিন্তু সুপ্রিম কোর্ট, সরকার নয়, বুঝলেন? তো তারা যারা তথাকথিত আন্দোলন করছে, তারা সুপ্রিম কোর্ট আর সরকারের মধ্যে পার্থক্যটাকে কি, আমার মনে হয় তারা এটি অনুধাবন করার মতন যোগ্যতা বোধহয় তাদের নেই। কারণ এখন যখন মামলাটি সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে, তখন যদি সরকার কোনো পদক্ষেপ নিতে চায়, তো সরকারই তো আদালত অবমাননার দোষী হবে, যেটি একটি শাস্তিযোগ্য অপরাধ। এবং আমি আরও একটি জিনিস খেয়াল করছি যে সুপ্রিম কোর্ট চরম ধৈর্যের সাথে কিন্তু বিষয়টি দেখছে। যদি তারা যারা নাকি আন্দোলনের মাধ্যমে সুপ্রিম কোর্টকে প্রভাবিত করার চেষ্টা করছে, নিশ্চিতভাবে প্রভাবিত করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে যদি আদালত অবমাননার বিচার এনে তাদের সাজায় পাঠাতো, সেই ক্ষমতা তো নিশ্চয়ই সুপ্রিম কোর্টের ছিল এবং এখনও আছে। কিন্তু সেই অর্থে তারা অনেক ধৈর্য দেখাচ্ছে। কিন্তু এখন তাদের প্রথম থেকেই আইন অনুযায়ী তাদের পক্ষভুক্ত হওয়ার
পথ খোলা ছিল। এবং এখানে আরেকটা কথা বলতে চাই, আমাদের সংবিধানের 104 অনুচ্ছেদে সুপ্রিম কোর্টকে অসীম ক্ষমতা দেওয়া হয়েছে, যাকে আইনের ভাষায় বলা হয় কমপ্লিট জাস্টিস। সুপ্রিম কোর্ট আইনের বাইরেও কিন্তু এমন আদেশ দিতে পারে যেগুলো পূর্ণাঙ্গ ন্যায় বিচারের জন্য খোলা। তো এখন এখানে আমি যেটা বলতে চাই যে তাদের এই আন্দোলনটা কিন্তু অন্য কারণে তারা তথাকথিত আন্দোলনটি করছে। তাদের উদ্দেশ্য, তারা 28শে অক্টোবর, গত বছর 28শে অক্টোবর যেটি পারে নাই, সেই ধরনের পরিস্থিতি সৃষ্টি করে আপনার এই সরকারের পতন ঘটানো, রাস্তায় দাঁড়িয়ে। দেখুন, তারা কোটি কোটি টাকা কিন্তু খরচ করছে, বিরিয়ানি খাচ্ছে, পোলাও খাচ্ছে আন্দোলনের সময়, পানির বোতল তো কথাই নেই, চা কফি, ক্যাশও পাচ্ছে। এইসব পয়সা কোত্থেকে আসছে? এই প্রশ্নের জবাব কি তারা দিতে পারবে? যারা এখনই ছাত্র অবস্থায় অন্যের পয়সা খেয়ে আপনার এই তথাকথিত আন্দোলন করছে বিশেষ উদ্দেশ্যে, তারা যদি কোনোদিন সিভিল সার্ভিসে যায় তাহলে তো তাদের জীবনই শুরু হবে ঘুষ দিয়ে, অন্যের পয়সা খেয়ে। সুতরাং ওইটি একটি জানার বিষয়। এবং আরেকটি বিষয় হলো, এখানে 2-4 জন হয়তো জেনুইনলি আপনার কোটার কারণে হয়তো আন্দোলন করছে, কিন্তু এখানে আমরা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাষ্য দেখি, রিজভী সাহেবের ভাষ্য দেখি, এবং অন্যান্য জিনিস যদি পর্যালোচনা করি, তবে তো ওটি পরিষ্কার যে এতে ইন্ধন যোগাচ্ছে বিএনপি এবং আপনার এবং কি বলে জামাতের নেতাদের ভাষ্য দেখি, জামাত, শিবির, বিএনপি, এরাই কিন্তু এই তথাকথিত আন্দোলনটি জিয়ে রাখছে এবং টাকা পয়সাও তাদের কাছ থেকেই আসছে। এবং আরেকটি কথা, তারা জনজীবনে যে দুর্দশার সৃষ্টি করেছে, যেমন কালকে ইউর রাষ্ট্রদূত উনি শেষে সিএনজি করে উনি আমাদের মাননীয় স্পিকার মহোদয়ের সাথে দেখা করেছেন। তো এই পরিস্থিতি সৃষ্টি করেছে, মানুষ আপনার রিক্সাওয়ালা রিক্সা চালাতে পারছে না, তার দিনের খরচটা সে রিক্সা চালিয়ে, তাদের জীবনে যে দুর্বিষহ অবস্থা সৃষ্টি করে সেই দিকে তাদের কোনো খেয়াল নেই। তো এরাই যদি কোনো দিন সিভিল সার্ভেন্ট হয়, তো তারা তো এই আইন ভঙ্গ করা দিয়ে তাদের ছাত্রজীবন, তারা যদি অল্প বয়স্ক হতো তাহলে একটা কথা ছিল, কিন্তু তারা সকলেই 18 ঊর্ধ্বে, অর্থাৎ সবাই কিন্তু বালেক, নাবালেক কেউ না কিন্তু। সুতরাং তারা এখনও যখন এই আইনের প্রতি, আইনের শাসনের প্রতি, সংবিধানের শাসনের প্রতি, জনগণের দুঃখ কষ্টর দিকে না তাকিয়ে এই ধরনের আপনার তথাকথিত আন্দোলনে ঘা ভাসিয়ে দিয়েছে, তাদের কাছ থেকে আমরা কী আশা করবো? এখন সবচেয়ে বড় কথা হলো, কাল তাদের দুজন ব্যক্তি যারা আইনের কথা চিন্তা করে পক্ষভুক্ত হয়েছে, যেই সুযোগ তাদের প্রথম থেকেই ছিল, কিন্তু পক্ষভুক্ত হয়েছে। তারপরে কিন্তু মহামান্য সুপ্রিম কোর্ট এই যে আপনার যে হাইকোর্টের রায়টি, এটি কয়েক সপ্তাহের জন্য স্থিতাবস্থা দিয়েছে, স্ট্যাটাসকো দিয়েছে। আজকে আবার একই কাজ তারা করছে, আজকেও নাকি অবরোধ করবে। এটা তো কোনো অবস্থায় আপনার গ্রহণযোগ্য হতে পারে না। এবং এর থেকে অত্যন্ত পরিষ্কার তাদের উদ্দেশ্য অন্য, কোটা নয়, তাদের উদ্দেশ্য সেই জামাত শিবিরের মতো এই তথাকথিত আন্দোলনের মাধ্যমে এর ভিতরে রাজনৈতিক রয়েছে। এবং এখানে একটি আমি সিংহর গর্জন ছাড়া তো কোনো কিছু হয় না, তো এই সিংহ গর্জনের আগে একটু কথা বলতে চাই। মাহমুদুল হক মান্না সাহেব শিক্ষিত মানুষ, উনি অর্ধশিক্ষিত নন এবং অশিক্ষিত তো ননই। উনি কালকে একটি কথা বলেছেন, আমার খুবই খারাপ লেগেছে, তার প্রতি যথেষ্ট শ্রদ্ধা রেখে আমি কথাটি বলতে চাচ্ছি, তার প্রতি আমার শ্রদ্ধাবোধ রয়েছে। উনি বলেছেন যে সেই যে কাদের মোল্লার রায়ের সময়ে আন্দোলনের মাধ্যমেই তার যাবজ্জীবন রায়কে ফাঁসির রায়ে রূপান্তরিত করেছিল। দেখুন, কাদের মোল্লার রায়ের পরে, তখন কিন্তু রায় শেষ হয়ে গেছে, বিষয়টি বিচারাধীন ছিল না, তখন গণদাবির মুখে আইন পরিবর্তন করতে হয়েছিল যাতে সরকারও আপিল করতে পারে। আমি কিন্তু কাদের মোল্লার রায়ের আপিল শুনানির একজন বিচারপতি ছিলাম। তো তারপরে সরকার আইন পরিবর্তন করেছে, কিন্তু তখন কিন্তু বিষয়টি কোনো আদালতেই পেন্ডিং ছিল না, বিচারাধীন ছিল না। কিন্তু এখন তো এটা বিচারাধীন, এখন ছিল না তখন সাবজুডিস ম্যাটার, তখন আইন পরিবর্তন করেছে, কিন্তু এখন তো এটা সাবজুডিস ম্যাটার। তো আমি আশা করব যে মান্না সাহেবের মতন একজন জ্ঞানী লোক, উনি জনগণকে এই ধরনের বিভ্রান্তকর কথা বলে
জনগণকে এবং চেষ্টা আন্দোলনকারীরা করবেন আপনি যেটা বললেন যে তারাও পক্ষভুক্ত হয়ে আইনি লড়াইয়ের মাধ্যমে তাদের লড়াইটা চালিয়ে যেতে পারে, তারা চালিয়ে যেতে পারে। আপনার কাছে আসবো, আমি সুভাষ সিংহ রায়ের কাছে যেতে চাই। সুভাষ সিংহ রায়, আপনি নিশ্চয়ই নজর রাখছেন কোটা সংস্কার আন্দোলনের দিকে। আজও বেশ কিছু কথাবার্তা এসেছে। আমাদের মাননীয় একজন মন্ত্রী তিনি বলেছেন যে কোটা সংস্কার হতেই পারে। বাংলাদেশ ছাত্রলীগও প্রেস কনফারেন্স করে তারা বলেছে যে যৌক্তিক কোটা সংস্কার হতে পারে, কোটার দাবি, তারাও সেই দাবিতে একটি সংবাদ সম্মেলন করেছে। এই জায়গাটিতে আপনার মন্তব্য চাচ্ছি যে আসলে এই যে এখনকার যে আন্দোলন, এই আদালতের মাধ্যমেই যে 1 মাসের স্থিতাবস্থায় 1 মাস অপেক্ষা করার পরেও তো একটা সমাধানের পথে যেতে পারত। মিস্টার দেবাশিস, আমার কোনো কোনো সময় মনে হয়েছে মেধা নিয়ে একটি মেধাহীন বিতর্ক। এবং আপনি যদি এই শিরোনামটি করেন যে কোটার মেধা, মেধার কোটা, তাও আপনি করতে পারবেন। কিন্তু সংকটটা এমন গভীরে পতিত হয়েছে, আমি খুব শঙ্কায় আছি। যেই তরুণদের নিয়ে আমরা স্বপ্ন দেখি, বিশেষ করে আমি তো স্বপ্নই দেখি, কারণ আমি মনে করি 2041-এর যেই সমৃদ্ধ বাংলাদেশ, উন্নত বাংলাদেশ, সেই বাংলাদেশের দিকে আমরা তরতর করে এগিয়ে যাচ্ছি। সেখানে তরুণরাই হচ্ছে সবচেয়ে বড় শক্তি। আপনার মনে আছে 2008 সালে আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে দিন বদলের সনদ ঘোষণা করেছিলেন, তিনি সেই সনদের পুরোটাই তরুণ প্রজন্মকে, নতুন প্রজন্মকে উৎসর্গ করেছিলেন। এবং যা শুনছি এবং যা দেখছি, আমার আসলে কিছুই ভালো লাগছে না। এটা আমার কথা বলছি না, আমি বলছি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কথা, যে আমার এই সমস্ত দেখে ভালো লাগছে না। আপনি খেয়াল করে দেখুন, এই যে 56% কোটা এমনভাবে জ্ঞানী গুণীজনরা বলে, উস্কানি দেয়, আমার অবাক লাগে। তার মানে ব্যাপারটা এমন, 2008 সালে আওয়ামী লীগ সরকার জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করার পরেই এই 56% কোটা এসেছে। এখানে কিন্তু একটা বদমতলব আছে। এটা 1985 সাল থেকে 55% কোটা ছিল। 30% মুক্তিযোদ্ধাদের জন্য, 10% জেলার কোটা, 10% নারী কোটা, এবং সবচেয়ে বড় ব্যাপার যে নৃতাত্ত্বিক গোষ্ঠীদের জন্য 5%। পরে প্রতিবন্ধী হিসেবে 1% যুক্ত হয়েছে 1985 সাল থেকে। তখন কিন্তু আমাদের এই জ্ঞানী গুণীজনরা এই সমাজেই ছিলেন। অপেক্ষাকৃত অনেক বয়স কম ছিল, তখন অনেক কিছু তো দেখেছেন, তখন কিন্তু একটি টু শব্দ করেননি। তাহলে এখন করছে কেন? করছে ওই লক্ষ্য যখন উপলক্ষ্যকে ছাড়িয়ে যায়, কালো মগস্যার জাল বিস্তার করা, কিসের ষড়যন্ত্রের। এবং আরও প্রকাশিত হয়ে গেছে গতকালকে সুপ্রিম কোর্টের যে ডাইরেকশনটা দেওয়া হয়েছে এবং যে স্থিতি অবস্থা ঘোষণা করা হয়েছে 7ই আগস্ট পর্যন্ত, তারপরে যে প্রতিক্রিয়া, তারপরে যে কর্মসূচি, এটাতে বোঝা যাচ্ছে যে মূল কর্মসূচিতে কোথায়। এবার আসি 2018 সালে যেই জনপ্রশাসন থেকে যে প্রজ্ঞাপনটা জারি করা হয়েছিল, পরিপত্র, সেখানে বলা হয়েছিল যে কোটায় যদি পর্যাপ্ত সংখ্যক চাকরি প্রার্থী না পাওয়া যায়, তাহলে মেধার ভিত্তিতে যে তালিকা, সেই তালিকার থেকে সংযুক্ত করা হবে। সরকারি চাকরিতে কোটার প্রার্থী পাওয়া না গেলে তা মেধা তালিকা থেকে পূরণ করার বিধান সংযুক্ত হলো। খুব পরিষ্কার। পূরণ না হলে তো খুঁজে খুঁজে এনে তো চাকরি দেওয়া সম্ভব না। আমি আপনাকে এটাই বলবার চেষ্টা করছি। তাহলে কি হয়েছে? এই 2018 পর থেকে এই 24, এই 5.5 বছর, 6 বছরে আপনার কোটা প্রথা ছিল না, কোনো কোটাই ছিল না। তাহলে কি ঘটেছে তখন? এবার আসেন, তার আগে কি হয়েছিল, আমি সেগুলো একটু পরিসংখ্যান সামনে দিই। 33তম বিসিএসে মেধায় নিয়োগ হয়েছে 77.40%। 35তম বিসিএসে মেধায় নিয়োগ হয়েছে 67.49%। 36তম বিসিএসে মেধায় নিয়োগ হয়েছে 70.38%। এখন 44তম বিসিএসের ভাইবা চলছে।
প্রায় শেষের দিকে 45তম বিসিএসের ভাইবা শুরু হবে। আমার অবাক লাগে, আমরা যেই কথাগুলো কিছু কিছু জ্ঞানী গুণীজনদের মধ্যে শুনছি, আমার অবাক লাগে, আমরা কি এটা মুক্তিযুদ্ধের বাংলাদেশের জন্য আমাদের পূর্বপুরুষরা লড়াই করেছিলেন, জীবন দিয়েছিলেন? এমনভাবে মুক্তিযুদ্ধদের নাতি পুতি এ শব্দটি এমনভাবে মুখ বেঁকিয়ে বলা হয়, আমার চিৎকার করে প্রতিবাদ করতে ইচ্ছে বলে, এবং মনে হয় তখন আমাদের মস্তিষ্ক যন্ত্র স্বাভাবিক কার্যক্রম রাখানো কঠিন। আপনার কি মনে হয় তাহলে এই আন্দোলনটা ওই মুক্তিযোদ্ধা কোটাকেই টার্গেট করে? আপনারা তো কথাবার্তা তো শুনছেন, কথাবার্তা তো শুনেছেন, আপনি প্রতিদিনের একটা ভিডিওটা পুরোটা করেন, পুরোটা সারা বাংলাদেশের যারা লাখো লাখো মানুষ নেমেছেন, তারা কি অনেকে বুঝতে পারছেন যে নিজের মস্তক অন্যের কাছে আমরা বন্ধক দেওয়ার প্রক্রিয়া চলে গেছি? এটা নিজের মস্তক পরের কাছে বন্ধক দেওয়া। আমি একটু আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ডকুমেন্ট দেখলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক বীর মুক্তিযোদ্ধার নাতি তিনি মন্তব্য করছেন যে তিনি কোটা বিরোধী আন্দোলনের নেতা, অথচ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তিনি প্রবেশ করতে পেরেছেন, ভর্তি হতে পেরেছেন কোটার কারণে, এবং তার রেজাল্ট সহ দিয়ে দিয়েছে। কোটার যে তালিকা, সেই তালিকায় তার নাম কোথায় আছে, কিভাবে আছে। তার মানে কি উই পোকা ঢুকেছে। আবার যদি স্বাভাবিক বাংলায় বলি, শস্যের মধ্যে ভূত রয়েছে, নানা দিক দিয়ে ষড়যন্ত্রের ডালপালা বিস্তৃত হচ্ছে, সহ্য হচ্ছে না। এই বঙ্গবন্ধু কন্যার সরকার এত ষড়যন্ত্রের মধ্যে দিয়েও যে সামনের দিকে এগিয়ে চলছে, সেটা সহ্য হচ্ছে না বলেই নানান দিকে বিস্তৃত হয়েছে। আপনি জানেন 2018-র আগে যেই কোটা বিরোধী আন্দোলন কিংবা কোটা সংস্কারের আন্দোলন যেভাবে বলি না কেন, তখন লন্ডন থেকে যে সমস্ত বার্তা এসেছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে ফোন করে বলা হয়েছিল, সেটা অডিও বার্তা কিন্তু ফাঁস হয়েছে। কীভাবে করবেন, কীভাবে ষড়যন্ত্র হবে, কি হবে না হবে। আমি যে আলোচনার সুবিধার্থে একটা জিনিস বলি, আপনি খেয়াল করে দেখবেন আমাদের যে আজকে নারী প্রগতির যে অবস্থান খুবই দৃশ্যমান, কিন্তু বিশেষ বিসিএস ছাড়া অন্য বিশেষ নারীদের নিয়োগের হার আগের চেয়ে কমে গেছে। এবং পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইট থেকে পাওয়া তথ্য আমি সামনে উল্লেখ করছি, কোটা বাতিলের আগে 38তম বিসিএসে প্রায় 27% নারী নিয়োগ পেয়েছিল। কোটা বাতিলের পর 41 এবং 40 বিসিএসের নারীদের নিয়োগের হার শতাংশ হারে কমে গেছে। ভালো লক্ষণ এটা। তাহলে তো ন্যায্যতা, সমতা এই জায়গাটা, এই যে যাদের কথা আমরা এই বলি, এত দূরের সেই তারা সমুদ্র নদী পার দিয়ে অনেক বড় সমুদ্র পাড়ি দিয়ে যেতে হয়, তারাও এখানে আসে। সেই দেশে নারীরা কিন্তু ভোটার হতে পেরেছিল মাত্র 100 বছর আগে। যারা এখন সারা পৃথিবীতে সবক দিচ্ছেন, এখন তাদের এখানে কোটার কি অবস্থা? আমি পার্শ্ববর্তী ভারত, নেপাল, ভুটান এই সমস্ত দেশ নাই বা বললাম। এবং কোটা বাতিলের আগে 38তম বিসিএসে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর 21 জন চাকরি পেয়েছিল। কোটা বাতিলের পর 40 এবং 41তম বিসিএসে মাত্র 1 জন করে সুপারিশ করা হয়েছে। ভালো লক্ষণ। জেলা কোটা যদি না থাকে, আপনি নির্ঘাত ধরে নিতে পারেন ঢাকা, চট্টগ্রাম বিভাগীয় শহর যেগুলো, সেই শহরগুলোর মানুষরাই কিন্তু বেশি করে সরকারি চাকরিতে অনুপ্রবেশ করবে। আপনার নীলফামারী, কুড়িগ্রাম, লালমনিরহাট, মানে যেখানে শিক্ষার হার, সেখানে সুযোগ কম, হার কম, সুযোগ কম, এবং এখনো অনেক অগ্রগতির জায়গা দৃশ্যমান হচ্ছে, এখন এগিয়ে আসছে। এটা এগিয়ে আসছে এই পদ্ধতি ছিল বলে আপনার আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের যিনি প্রভোস্ট ছিলেন অধ্যাপক আর সি মজুমদার, রমেশচন্দ্র মজুমদার, বিখ্যাত ঐতিহাসিক, তার আত্মজীবনীতে লিখছেন তিনি যখন উপাচার্য ছিলেন 1937 সাল থেকে 42 সাল পর্যন্ত, ওই সময়কালে তিনি কিভাবে নিয়োগ দিতেন শিক্ষক
লেকচারারদের ক্ষেত্রে বলছেন। তিনি বলছেন লেকচারার এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগের সময় আমি দেখতাম মুসলিম সম্প্রদায়ের মধ্যে অপেক্ষাকৃত কম মেধাবী বলে যারা বলা হতো, ফলাফল একটু খারাপ, তাদেরকে তিনি আগে নিয়োগ দিতেন। কিন্তু অ্যাসোসিয়েট প্রফেসর এবং প্রফেসর নিয়োগের সময় তিনি সম্পূর্ণ যাচাই বাছাই করে পরিপূর্ণভাবে ফলাফলের ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া করতেন। তার মানে এটা উনি কেন করেছিলেন? সেই সময় পিছিয়ে থাকা অংশকে সামনের দিকে নিয়ে আসা, এই যে মানবিক যে মর্যাদাপূর্ণ এবং জাতিসংঘ বলে দিয়েছে, পৃথিবীর সমস্ত মানবাধিকার সংগঠনগুলোর দাবি এগুলো, সেই কাজই তো বাংলাদেশ করেছে। আচ্ছা, আমি শেষ করছি একটা কাজ। ৭১ আমাদের যে অবিনাশী চেতনা, সেই চেতনার থেকে আমরা দূরে সরে যাচ্ছি কিনা তরুণদেরকে একটু ভাবতে বলবো। শ্রদ্ধাবোধ রাখতে পারছি কিনা, মর্যাদাপূর্ণ যে অবস্থান, তাদের বীরত্বপূর্ণ অবস্থান, সেটা আমরা স্বীকার করছি কিনা। তা নাহলে তো আমরা দুর্ভাগা জাতি হয়ে যাব। আপনি খেয়াল করুন, ৯ মাসের মুক্তিযুদ্ধের সময় যেই মুক্তিযোদ্ধারা জীবন দিয়েছে, আর যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে সম্মুখ সমরে, তাদের অধিকাংশ কিন্তু বিশেষ করে ৮৫% ওপরে কৃষকের সন্তান, শ্রমিকের সন্তান, উচ্চ মধ্যবিত্তের সন্তান কিংবা উচ্চবিত্তের সন্তান। খুব কমই কিন্তু সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে। একথা বললে অনেকে রুষ্ট হবেন। ওই জাহানারা ইমামের সন্তান রুমি মতন ২-৪ জন মেধাবী ছাড়া, অতি মেধাবী ছাড়া, তারা কিন্তু অধিকাংশই কিন্তু এই পাকিস্তানের ভিতরে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস করেছেন, পরীক্ষা দিয়েছেন। শিক্ষকদের একটা অংশ তারা কিন্তু ক্লাস নিয়েছেন। অর্থাৎ এই বকে যাওয়া ছেলে কিংবা কম মেধাবী তাদের বলা হতো, যারা ক্লাস ঠিক মতো করছে না, তারাই কিন্তু জীবন বাজি রেখে যুদ্ধ করেছে, জীবন দিয়েছে। আমি শেষ জায়গায় আসছি। ১৯৭২ সালে যখন তারা দেশে ফিরে আসলো, বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন করলেন, দুঃখিত, তার পরবর্তীতে তারা কিন্তু ওই মুক্তিযোদ্ধারা চাকরির, সরকারিতে, উচ্চ পদে, বেসরকারিতে তাদের যোগ্যতা ছিল না। কেননা তারা অনেকেই আন্ডার ম্যাট্রিক ছিলেন। তারা তো আর ম্যাজিস্ট্রেট হওয়ার, জজ হওয়ার মতন অবস্থা ছিল না। তাদের সন্তানরা যখন বড় হলো, কারণ তখন তো বয়স তো ২২, ২৩, ২৪, অনেকে কমও ছিল, অনেকে তখন বিবাহও করেনি। তার পরবর্তীতে যখন স্বাধীনতার পরে ঘর সংসার করেছেন, তাদের সন্তান বড় হতে দেখে ৩ দশক যাবৎ হচ্ছে প্রত্যক্ষ পরোক্ষ সামরিক শাসন এবং পাকিস্তানি রাজনীতির ধারাবাহিকতা বাংলাদেশে, মুক্তিযোদ্ধাকে নিশ্চিহ্ন করার প্রক্রিয়া। তাদের তো সন্তানদের চাকরি হয়নি। আপনি স্বাভাবিকভাবে বিবেচনা করে দেখুন, তাদের সুযোগ এসেছে কখন? ৯৬ থেকে ২০০১ এসেছিল, আর ২০০৮ সাল থেকে এ পর্যন্ত এই সময়টাতে মুক্তিযুদ্ধের পরবর্তী প্রজন্মের তাদের চাকরিতে সুযোগ এসেছে। সুযোগ তৈরি করে দিয়েছে। শেষ করি। আর যাদেরকে মেধাহীন বলা হচ্ছে, খুবই আপত্তিকর বিষয়। আপনি মৌখিক পরীক্ষার আগে আপনি ৩ লক্ষর ওপরে যখন কিংবা ২.৫ লক্ষর ওপরে কোনো পাবলিক সার্ভিস কমিশনে পরীক্ষা দেয় বিসিএসে, তারপরে ফলাফল ঘোষিত হয় যেটা লিখিত পরীক্ষার জন্য, সেখানে কিন্তু কোটা থাকে না। লিখিত পরীক্ষায় যারা অংশগ্রহণ করে সেখানে কিন্তু কোটা থাকে না। পরীক্ষার যোগ্য যারা হয় তারাও কিন্তু কোটার অবস্থান থাকে না। এই যে 0.04, 0.05, 0.16, এই যে ফলাফলের যে পার্থক্যটা যে হয়, সেটাকে আপনি মেধাহীন বলবেন কোথায়? এটা কিন্তু খুবই একটি কি বলা যায়, সুযোগ নেই মেধাহীন বলার। এইটার যে মানে তারাও তো আসলে পরীক্ষা দিয়েই এই জায়গাটাতে পর্যন্ত আপনি মেধাহীন বলছেন, এটা তো অপরাধ। আপনি 10টি পরীক্ষা দিয়েছেন কিংবা 5টি পরীক্ষা দিয়েছেন, ফলাফল যেটা ঘোষিত হয়েছে ওই 5টি পরীক্ষার ফলাফল। এমন তো না যে ডেকে এনে মুক্তিযোদ্ধা কোটা তোমাকে চাকরি দিয়ে দিচ্ছি, এমন তো না। মানে এই যে এই পারসেপশন, মানে এই যে ব্যাপারগুলো, এই যে লাখো লাখো যে তরুণ নেমেছেন, আমি তাদের তারুণ্যের প্রতি আমি শ্রদ্ধা জানাই, আমি সবসময় শ্রদ্ধা জানিয়ে আসব। কিন্তু ভুলক্রমে
তারা কোনোভাবে যেন তাদের মস্তক যেন অন্যের কাছে বন্ধক না দেয়, তারা দেশ বিরোধী শক্তি। আপনার কাছে আসবো, আমি যেতে চাই আবারও শামসুদ্দিন চৌধুরী মানিকের কাছে। সুভাষ সিংহ রায় খুব সুন্দর করে বললেন, তাহলে এই যে আমরা বৈষম্যহীন সমাজ গড়ার কথা বলি, এই সুভাষ সিংহ রায় যেমন নারী কোটার বিষয়টি আনলেন, নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর কোটার বিষয়টি যখন আনলেন, সেই জায়গাটি থেকে এই যে বৈষম্যহীন সমাজ আমরা কিভাবে গড়ব? দেখুন, এই বৈষম্যকে রোধ করার জন্যই পৃথিবীর বিভিন্ন দেশে কোটা দেশে আপনার মালয়েশিয়াতে 56% কোটা রয়েছে, এমনকি উন্নত দেশ নিউজিল্যান্ডে ওই মাউরিদের জন্য কোটা রয়েছে, কানাডায় কোটা রয়েছে, পৃথিবীর অনেক দেশেই এই কোটা রয়েছে, যারা পিছিয়ে পড়া যে জনগোষ্ঠী তারা যেন সামনে আসতে পারে, অর্থাৎ বৈষম্য যেন সরানো হয়। এই প্রক্রিয়াই কিন্তু এই আপনার ইসের জন্য কি বলে কোটা সিস্টেমের জন্য। এখানে সুভাষ মেধার কথাটি এনেছে, এখানে আমার দু ধরনের কথা আছে। এক নম্বর, যেহেতু বলেছে পরিষ্কার করে যে 3টি পরীক্ষায় তো মেধার প্রশ্ন আসেই না, মেধার প্রশ্ন আসে ফাইনাল সিলেকশনে যাওয়ার সময়। তার আগে যে রিটেন পরীক্ষা বা ভাইবা বা প্রাথমিক পরীক্ষা, ওই সময় তো সকলকে একই পরীক্ষার সম্মুখীন হতে হয়, একইভাবে পাস করতে হয়। এবং মেধার ব্যাপারে আমি আরেকটি কথা বলতে চাই যে মেধা মানে কি পাণ্ডিত্য আর বুদ্ধিমান, এ দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা জিনিস। পাণ্ডিত্য, স্কলার বা ইন্টেলেকচুয়াল যাদের আমরা বলি, তাদের কিন্তু সরকারি চাকরি বা অন্য কোনো চাকরি কিন্তু তাদের জন্য নয়। তাদের জায়গা এই সুভাষ সিংহ রায়ের মতো গবেষণায়, অধ্যাপনায়, হ্যাঁ, বার্টন রাসেলের জায়গায়, আইনস্টাইনের জায়গায়, অধ্যাপক আনিসুজ্জামানের জায়গায়, বাবা সাহেব আম্বেদকারের জায়গায়, তারা সেখানে ইন্টেলেকচুয়ালিটি দরকার আছে। তারা কিন্তু আপনার প্রশাসনে এসে বা স্টিভেন হকিন্সের জায়গায় তারা কিন্তু কোনোদিন আপনার এই সে প্রশাসনে আসার কথা ভাবেও নাই, প্রফেশনে না, হ্যাঁ, প্রশাসনে তাদের জায়গা যেখানে গবেষণার সুযোগ রয়েছে। আমি ঈশ্বরের কথাও বললাম, সুভাষ সিংহ রায়ের কথাও বললাম, সে একজন গবেষক, একজন বিজ্ঞানী। এই ধরনের জায়গায় হচ্ছে যারা আপনার পণ্ডিত যারা, মানে বিদ্যাসাগর যারা। আর প্রশাসন বা পুলিশের জায়গা হচ্ছে বুদ্ধিমান, যাদের আইকিউ খুব তীক্ষ্ণ, খুব সূক্ষ্ম, যাদের চিন্তা, যারা ইমিডিয়েট একটা সিদ্ধান্ত নিতে পারে। যেমন ধরেন, আমাদের বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তার উদ্দেশ্যে আসি, যে কলকাতায় একজন এমপি মৃত্যু হয়েছে, সেখানে আমাদের এই পুলিশ বাহিনীর অত্যন্ত দক্ষ এবং আপনার সেই কি বলে বুদ্ধিমান পুলিশ যে সেইখানে যে কিন্তু অনেক কিছু আপনার আবিষ্কার করেছে, উদ্ঘাটন করেছে। এবং ঢাকা শহরের আপনার যেভাবে এই আপনার পাকিস্তানপন্থীরা যেভাবে আপনার ষড়যন্ত্র করার চেষ্টা করছিল, সেই ষড়যন্ত্র আমাদের এই বিচক্ষণ বুদ্ধিমান পুলিশ আপনার করে দিয়েছে, বান্ডুল করে দিয়েছে। এবং আমাদের পুলিশ বাহিনী, তা এরা এই ধরনের আপনার বুদ্ধিমত্তা প্রয়োজন। এবং সেইখানে কিন্তু বুদ্ধিমত্তা, মানে ওয়াইজ আর উইজডম দুটো আলাদা জিনিস, ইন্টেলেকচুয়ালিটি এবং পাণ্ডিত্য দুটো সম্পূর্ণ আলাদা জিনিস। তারপরেও এবং এখানে কিন্তু ওই যে আপনার প্রশাসনে আসার জন্য তাকে বিরাট পণ্ডিত, কিন্তু বরং পাণ্ডিত্য কিন্তু প্রশাসনের পণ্ডিত ব্যক্তিরা, আপনার আইনস্টাইনকে যদি আপনি প্রশাসনে বসাতেন বা স্টিফেন হকিন্সকে বসাতেন বা আপনার বাবা সাহেব আম্বেদকর, উনি তো আসেনি। এমনকি নেতাজি সুভাষচন্দ্র বসু, উনি 3য় স্থান অধিকার করেছিলেন আপনার আইসিএস পরীক্ষায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, উনিও কিন্তু প্রথমে ওই প্রশাসনে গিয়েছিলেন, কিন্তু তারা দেখলেন ওগুলো তাদের জন্য নয়, প্রশাসন তাদের জন্য নয়। বঙ্কিমবাবু চলে গেলেন সাহিত্যে, কিছুদিন না, শেষ পর্যন্ত চাকরি কিন্তু করেননি, তার জায়গায় ফিরে গেছেন, সাহিত্য চর্চায় চলে গেছেন। নেতাজি যখন ফিরে আসলেন, তখন তাকে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস বলেছিলেন, তুমি তোমার এই প্রতিভা নিয়ে কি ব্রিটিশের গোলামি করবা না দেশমাতৃকার সেবা করবা? তিনি আর কিন্তু সেই আইসিএসে আর যাননি, তিনি দেশমাতৃকার সেবায়, দেশ উদ্ধারের জন্য নেমে গিয়েছিলেন। তো এইখানে এই দুটো জিনিস কিন্তু পরিষ্কার করে কৌশলী হতে হবে। মানে ঠিক ওই যে যারা আপনার পশ্চিমবাংলায় আর ইসের হত্যা মামলা উদ্ঘাটন করতে পারে, সেখানে কিন্তু আপনার পিএইচডি ডিগ্রিধারী বা বিরাট পণ্ডিত বিদ্যাসাগর কিন্তু এটা দরকার নেই, না, পারতেনও না। তারা কিন্তু সেই বা আব্দুল গাফার চৌধুরী বা অধ্যাপক আনিসুজ্জামান, তারা কিন্তু সেখানে অক্ষম, তাই না? এখানে আপনার রাধা বিনোদ পালের মতো বিচারপতি বা দেবেশ ভট্টাচার্যর মতো
আপনার বিচারপতি বা অধ্যাপক জি.সি. দেবের মতন তারা তাদের জায়গায় অন্য মানে ওই অর্থে মেধাবী, যেটা ইন্টেলেকচুয়ালিটি বা পাণ্ডিত্য সেখানে আলাদা জিনিস। তারপরেও একটি কথা যে 3টি পরীক্ষাতেও তাদের সবাইকে পাস করতে হয়, সেখানে মেধাহীন বলে তারা নিজেরাই যে মেধাশূন্য, সুভাষ তো একটু ভদ্র ভাষায় বলেছে, আমি আরও একটু কঠিন ভাষায় বলতে চাই, তারা যে নিজেরাই মেধাশূন্য এটি প্রমাণ করেছে। যারা এখনও জানে না যে সুপ্রিম কোর্ট এবং সরকারের মধ্যে যে পার্থক্য রয়েছে, সরকার চাইলেই যে সুপ্রিম কোর্টকে নির্দেশনা দিতে পারে না, এই জিনিসগুলো যারা বোঝে না, যে নাকি কালকেও বলেছে যে আমরা হাইকোর্টের বারান্দায় যেতে চাই না, যে কালকেও বলেছে আমরা হাইকোর্টের রায় মানি না, তো তাদেরকে আপনি মেধাহীন বলবেন, নাকি যারা আপনার এই পরীক্ষা উত্তীর্ণ হয়ে এই 3টা পরীক্ষা উত্তীর্ণ হয়ে চাকরিতে যাচ্ছেন তাদের মেধাহীন বলবেন? এখানে আরেকটি কথা দেখুন, আমাদের দেশে এখনও কিছু মানুষের হিসাব অনুযায়ী 4 কোটি পাকিস্তানি রয়েছে, মানে বাঙালি পাকিস্তানি, এরা যারা কোনোদিন বাংলাদেশের অস্তিত্বে 71ও বিশ্বাস করতো না, এখনও করে না। তাদের স্বপ্ন সেই পাকিস্তানেই দেশকে আবার তালেবানি পদ্ধতি এখানে ইন্ট্রোডিউস করে আবার পাকিস্তানে বানানোর। তাদের সংখ্যা 4 কোটি হোক 5 কোটি হোক, তারা সত্যি মাইনরিটি, যেখানে 16 কোটি মানুষের মধ্যে যদি এদের সংখ্যা 4 কোটি হয়, মাইনরিটি। সুতরাং এরা যারা রাস্তায় যাচ্ছে, এদের কিছু কিছু আছে মুক্তিযুদ্ধের পক্ষের, কিন্তু বেশিরভাগই কিন্তু তারা যারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, সেই জামাত শিবিরের লোকজন, এরা তো এদের যারা নাকি এদের বিপক্ষের লোক, তারা যদি রাস্তায় নামতো, তাহলে কিন্তু এই যারা তথাকথিত কোটা বিরোধী আন্দোলনের জন্য রাস্তায় দাঁড়িয়েছে তাদের শিমুল তোলার মতো উড়িয়ে দিতে পারত। কিন্তু তারা কিন্তু রাস্তায় নামেনি এই জন্য যে তারা আইনের প্রতি তাদের শ্রদ্ধাবোধ রয়েছে, তারা কিন্তু বিশাল একটা করে দিতে পারত। এখন আমরা অশ্বনী সংকেত বলেন বা মগের মূল্যক বানানোর যে একটা প্রক্রিয়া, এদের যে অভিপ্রায়টি সেটি কিন্তু সুদূর প্রসারী। এরা চাচ্ছে সিভিল সার্ভিসে ঢুকে দীর্ঘ সময়ের মধ্যে এমন একটি পরিস্থিতি সৃষ্টি করা যখন তারা এই দেশকে আবার পাকিস্তানে পরিণত করার চেষ্টায় সফল হবে, এটি কিন্তু তাদের উদ্দেশ্য, বুঝলেন? তো এখন এই ব্যাপারে আমাদের সতর্ক হতে হবে। আমরা যারা আইনের পথ অবলম্বন করবে, ঠিক আছে, তারা আইন দিয়ে যাক, সুপ্রিম কোর্ট কি রায় দেবে সেটা সুপ্রিম কোর্টের ব্যাপার, কিন্তু যারা আইনের পথে না যাবে, আমি বলবো যারা কনসার্ন তাদের প্রত্যেকে কঠোর হতে হবে, যাতে এরা যেন আপার হ্যান্ড না পায়। এবং এইখানে আমি খুব চিন্তায় ছিলাম গত কয়েকদিন, এই চিন্তায় ছিলাম যে এদের চাপে পড়ে যদি সুপ্রিম কোর্ট এদের ইচ্ছা করে রায় দেয়, তাহলে তো সেটা দেশকে ধ্বংসের পর্যায়ে নিয়ে যাওয়ার সুযোগ হবে। তবে আবার একই সাথে আমি বিশ্বাস করেছিলাম যে আমাদের মাননীয় প্রধান বিচারপতি এবং আপিল বিভাগের অন্য যারা বিচারপতি রয়েছেন তারা নীতির ব্যাপারে খুবই কঠোর, তারা নিশ্চয়ই এই আন্দোলনকারীদের ব্ল্যাকমেইলিংয়ে তারা ধরা দেবেন না, এবং তাই হয়েছে কিন্তু, এবং আলটিমেটলি তাই হতে যাচ্ছে। তারা নিশ্চয়ই এই আন্দোলনকারীদের ব্ল্যাকমেইলিংয়ে ধরা দেবেন না, এবং এরা যদি তাদের এই তথাকথিত আন্দোলন এটি চালিয়ে যায়, আমি বলবো যে এদের ব্যাপারে কঠোর হতে এবং প্রয়োজনে এদেরকে সবার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করে এদের সাজা দিতে। আমরা শেষ দিকে আমি সুভাষ সিংহ রায়ের কাছে যেতে চাই। সুভাষ সিংহ রায়, আপনি ডিএমপির একটি প্রেস ব্রিফিং নিশ্চয়ই খেয়াল করেছেন। স্যার যেহেতু বলছিলেন যে তাদের ব্যাপারে একটা শক্ত অবস্থান নেওয়ার, ডিএমপিও বলেছে যে জনদুর্ভোগ সৃষ্টি করে এমন কোনো পদক্ষেপ তারা মেনে নেবে না। সেই সঙ্গে আমি একটু যুক্ত করতে চাই, আপনি বহু ছাত্র আন্দোলন দেখেছেন, নিজেও করেছেন ছাত্র আন্দোলন, সেই জায়গাটা থেকে এই যে তারা যে এই আন্দোলনের প্রাথমিক পর্যায়ে সড়ক অবরোধ বা ব্লকেট, বাংলা ব্লকেট নামে যে একটা কথা বলছে, এটি আসলে কোনো আন্দোলনে আপনি এরকম দেখেছেন কিনা যে একদম প্রাথমিক পর্যায়ে এরকম একটা কঠোর কর্মসূচি? দেবাশিস, আপনি আমাকে জানেন এবং চেনেন দীর্ঘ সময় ধরে। আমার জন্ম কিন্তু এই মিছিলের ভিতরেই, এবং কত মিছিল, কত সমাবেশ যে খুব দুঃসময়ে নেতৃত্ব দিয়েছি, এটা লিখতে গেলে অনেক বড় একটি ইতিহাস রচিত হবে, সেটা আমি করছি না। আমি খুব অবাক লাগে এই যে মেধার অন্ধ অহংকার যারা ব্যক্ত করছেন এবং অন্যকে অসম্মান করা অদম্য স্পৃহা যাদের মধ্যে দেখছি। বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের বাসায় যদি
ভালোভাবে যদি ব্যাখ্যা করি, তারা তো অর্বাচীনের মতন কাজ করছেন এবং এটা কোনো মেধার স্বাক্ষর বহন করে না। অনেক পুরনো দিনের আমলারা তারাও দেখেছি ইদানিং পত্রপত্রিকায়, বিশেষ কিছু পত্রপত্রিকায় যে সমস্ত লেখা লেখেন পাণ্ডিত্যের তেজস্ক্রিয়তা ছড়ায়, তারা যখন সচিব হয়েছিলেন কিংবা প্রথম চাকরিতে ঢুকেছিলেন, তারা কি কোটাবিহীন পাবলিক সার্ভিস কমিশনে ঢুকেছিলেন? তারা তো কোটা নিয়েই ঢুকেছিলেন। এবং আমাদের উচিত গবেষকদের গবেষণা করে বের করা, এই যে এই দেশের যারা নিজেদেরকে ঋদ্ধিমান বলে ঘোষণা করেন, খুব মেধাবী বলেন এবং কোটার একেবারে খুব অন্যায় বিষয়, কোটা থাকতে পারে না, বড়জোর মুক্তিযোদ্ধার সন্তান বন্ধু আসতে পারে, নাতি নাতনি কথা যখন মুখ বেঁকিয়ে একটু ঘামচি দিয়ে বলেন, তাদের ব্যাপারে আমাদের একটা অনুসন্ধান করা প্রয়োজন। ওই যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে ছাত্রের কথা উল্লেখ করলাম, তার ফলাফল এবং তার যে কিভাবে তিনি বিশ্ববিদ্যালয়ের ছাত্র হতে পেরেছেন কোটার ভিত্তিতে, মুক্তিযোদ্ধা কোটায়, সেটা কিন্তু আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে, রেজাল্ট সহ, রেজাল্ট শিটটা। তাদের ক্ষেত্রে দেখা তো প্রয়োজন যে কারা কোন জায়গায় ঘিরেছেন, কিভাবে প্রবেশ করেছেন। মানে এগুলো শুনলে তার প্রতিবাদ করার যে স্প্রিয়া জাগে, অনেক সময় আবার নিজেদের মধ্যে, আমার নিজের মধ্যে মনে হয় যে এগুলো বাতুলতা। আপনি ঠিকই বলেছেন, এই যে আইন, যারা আইন মানেন না, আদালত মানেন না, তারা কোন গোষ্ঠী? তারা সেই গোষ্ঠী যারা যুদ্ধ অপরাধীদেরকে বলে যুদ্ধ রাজবন্দী, যারা 10 বছর যাবৎ বেগম খালেদা জিয়ার মামলা পরিচালনা হয়েছে, কোর্টে পরিচালনা হয়েছে, তারা বলে মানি না। আমরা বেশ কিছু গুজবের ডালপালাও লক্ষ্য করছি, বিদেশ থেকে গুজব আসছে যে মাননীয় প্রধানমন্ত্রী চীন সফরে গেলেন, তিনি সফরটি একটু ফেরাটা একটু এগিয়ে এনেছেন, সেইখানে সেটা নিয়ে একটা বড় ধরনের গুজব উঠছে যে বিভিন্ন জায়গায়, বিশেষ করে কয়েকদিন আগে দেখলাম যে চট্টগ্রামে 10টি একই সাথে 10টি ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এই ধরনের নানান ধরনের গুজব। না, এই ষড়যন্ত্রের ডালপালা, এর সঙ্গে কি আপনি সবই কিন্তু একই সূত্রে গাথা। এটা আপনি যদি আমার প্রমাণ করে বলতে পারেন, আমার সময় দেন, আমি কিন্তু প্রমাণ দেখাতে পারবো। যেহেতু শেষ দিকে অনুষ্ঠানে আমি অধিক বাক বিস্তার করছি না, আমি একটা কথা বলি, আমাদেরও কিন্তু গণমাধ্যমের দায় রয়েছে সত্যাসত্য যাচাই করা। মাননীয় প্রধানমন্ত্রী 11 তারিখের সকালে আসবার কথা, 10 তারিখের সন্ধ্যা কিংবা সন্ধ্যার একটু পরে সমস্ত আনুষ্ঠানিকতা শেষ, সফর সূর্যের তাই। তিনি যদি রাত্রেবেলা যদি রওনা হন, বিশেষ প্রয়োজনে, দেশের আজকে এই অবস্থা, নানান রকম ষড়যন্ত্র হচ্ছে, আসেন, এটাকে আপনার গণমাধ্যমে কেন শিরোনাম করবো সফর সংক্ষিপ্ত করে? তা কি বার্তা দেয়? ওখানটাই তো আমার আপত্তি, ভুল বার্তা দেওয়ার জন্য সবাই যেন ওত পেতে বসে আছে। দুঃখিত, সবাই বলছি না, কে কত করছে, একটি মহল তো করছে এবং এরা চিহ্নিত মহল। আপনারা বলি, একটা উদাহরণ দিই, আবার ফিরে আসি। 41তম বিসিএস প্রিলিমিনারিতে পরীক্ষা অংশগ্রহণ করছে 3,21,572 জন। এই পরীক্ষাতে অংশগ্রহণের জন্য কোনো কোটার পদ্ধতি নাই, ছিল না। প্রিলিমিনারি পরীক্ষা পাশ করেছে মাত্র 15,229 জন। মনে রাখতে হবে, এখানেও কোনো কোটা নেই। এই 15,229 জন সকলে লিখিত পরীক্ষায় বসতে পেরেছে। ধারাবাহিকতা তো, পরীক্ষার ধারাবাহিকতা, জি। এবং লিখিত পরীক্ষায় অংশগ্রহণ যারা করেছেন তাদের মধ্যে থেকে এই 9,840 জন 43তম বিসিএসে, তারা মৌখিক পরীক্ষার মাধ্যমে আমাদের নিয়োগ পেয়েছেন 2,163 জন। এই জায়গায় পরবর্তীতে আপনার এই যে আমাদের সমাজের নানান অংশ থেকে যে অংশগ্রহণের জায়গা, সেই সুযোগটা কিন্তু এখানে রয়ে গেছে। আপনি কি করে বলছেন মেধাহীন? আমি তো প্রথমে বললাম মেধাহীন, এটা বিতর্ক এবং এটা মতলবকে মাথায় নিয়ে কিন্তু এই কাজগুলো করা হচ্ছে। সেজন্য আমাদের সতর্ক থাকতে হবে। তরুণ প্রজন্মের প্রতি আমার অনুরোধ, নিজের মস্তক কারোর কাছে বন্ধক দিবেন না। কোনো কোনো ক্ষেত্রে পরিবেশ পরিস্থিতি এমন তৈরি করা হয় যাতে নিজের মস্তক অন্যের কাছে বন্ধক দেওয়ার একটা তাড়াহুড়ো বেঁধে যায়। ধীর স্থির হয়ে ঠান্ডা মাথায় চিন্তা করুন
যে আমাদের কি করা উচিত, কোনো কি করা উচিত ফাঁদে পা দেওয়ার যাবে না। যাবে না। জি, সুভাষ সিংহ রায়, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। ধন্যবাদ জানাই বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক আপনাকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। দর্শক, নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে আমাদের এই আলোচনা। আর আলোচনা থেকে যে বিষয়টি বারবারই দুই আলোচকই বললেন যে একটি ভিন্ন উদ্দেশ্য রয়েছে এই আন্দোলনে, নানাভাবে ইন্ধন দেওয়ার চেষ্টা হচ্ছে। সেই জায়গাটি থেকে তরুণ প্রজন্ম যারা বিভিন্নভাবে আসছেন এই আন্দোলনে, তাদের সতর্ক থাকা খুবই জরুরি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।